ইয়ে কি গো সেলিম ভাই, এত বেলা হয়ে গেছে এখনো বাড়ি যাওনি যে? কি করব ভাই, দেখো না আকাশে কেমন মেঘ করেছে। আর যদি সব ফসল বাড়িতে না নিতে পারি তাহলে একদম মাঠে মারা যাব। আরে চিন্তা করো না, আসলে এই এবছর বর্ষা না আসতেই যা বৃষ্টি বাদল শুরু হয়েছে, তাতে বোধহয় আমরা কেউই ফসল বাঁচাতে পারবো না। অমন কথা মুখে এনো না ভাই, ফসল ঘরে না তুললে খাবো কি, সংসার চালাবো কি করে? তা তো বটেই, আমাদের চাষিদের আবার জীবন রে ভাই, সারা বছর কষ্ট করে যা পাই তাতে তো সংসার চালাতেই হিমশিম খাই। যাকে তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি ফেরো। এই বলে আকবর সেখান থেকে চলে গেল। ওদিকে সেলিম বাড়িতে না ফেরায় তার বৃদ্ধ মা সেলিমের বউ রত্নাকে বলল, হ্যাঁ গো বৌমা, খোকা তো এখনো এলো না। আকাশে যা মেঘ করেছে তাতে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে। হ্যাঁ মা, তাই তো মনে হচ্ছে। লোকটা বোধহয় মাঠেই আছে। আপনি চিন্তা করবেন না, উনি এখনই চলে আসবে। চিন্তা কি আর সাধে করি বৌমা, দেখছো না আমার খাটের পায়াটা কেমন ভেঙে গেছে। ঝড় বৃষ্টি হলে এই ঘরে তো আবার পানি পড়ে। হ্যাঁ মা, সবই তো জানি। আচ্ছা, উনি বাড়িতে ফিরলে আমি না হয় বলবো। আর বলে কি লাভ, খোকার যা আয় তাতে আমার ওষুধ কিনতেই সব ফুরিয়ে যায়। সত্যি বাপু, আমি আজকাল তোমাদের ঘাড়ে বোঝা হয়ে আছি। রত্নার শাশুড়ি যখন রত্নাকে এসব বলছিল তখনই বাইরে থেকে সেলিম এসে তাকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই হয়েছে যত জ্বালা, বাড়ি ফিরেও শান্তি নেই। এই তো আমি। কি হয়েছে, এত ডাকছো কেন? এই তো এসেছো, নাও এক এক করে এই ফসলের বস্তাগুলো আমাদের ঘরে নিয়ে চলো দেখি। আকাশে যা মেঘ করেছে তাতে এগুলো সাবধানে না রাখলে সব বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ গো, বলছিলাম সেই সকালে খেয়েছো, আগে খেয়ে নিয়ে তারপরে সব কাজ করলে ভালো হতো না? বুঝলে তো, এই হয়েছে তোমাদের মেয়েদের যত জ্বালা, কিছুই তো বোঝো না, মাথায় শুধু গোবর ভরা। বারে, আমি আবার কি বললাম? কি বললে মানে? দেখছো হাতে এত কাজ, এ তো শুধু রান্না বান্নার বাসন ধোয়া না যে এই বেলা ফেলে রেখে ও বেলা করব। তাই বেশি কথা না বলে যা বলছি তাই করো। এই বলে সেলিম আর রত্না মিলে বস্তাগুলো ঘরে নিয়ে গেল। মা, ও মা, আমাকে মাছের মাথাটা দাও না মা। এই নে মা, মাছের মাথাটা আজ তুই খা। এটা কি করলে? হ্যাঁ গো, তোমার মাথায় কি বুদ্ধি বলতে কিছুই নেই? আমি আবার কি করলাম? মেয়েটা এত শখ করে মাছের মাথা খেতে চাইলো, আর আমি ওকে দেব না? না দেবে না, ওই যে মাছের লেজটা ওকে দাও। না বাবা, আমি মাছের লেজ খেতে পারি না, ওতে অনেক কাঁটা। কাটা তাতে কি রে মা, এখন থেকে তোকে এসব খেতে শিখতে হবে। বড় হলে তোকে আবার অন্যের ঘরের বউ হয়ে যেতে হবে। এখন যদি ওই মাছের মাথা খাওয়া অভ্যাস করিস তাহলে কি করে চলে? কথাটা বলে সেলিম তার মেয়ের প্লেট থেকে মাছের মাথাটা তুলে নিজের প্লেটে তুলে নিল। এ কি রে খোকা, এটা তুই কি করলি? ঠিকই করেছি মা, আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। আর নাও তোমরা খাও দেখি। এই বলে সবাই খেতে লাগলো। কই গো সন্ন্যার মা, একবার এইদিকে এসো দেখি। এই তো, আমায় ডাকছিলে? হ্যাঁ দাও দেখি আমার ছাতাটা আমার হাতে এনে, আমাকে এক্ষুনি আবার বাজারে যেতে হবে। হ্যাঁ গো, বলছিলাম কি? তোমার আবার কিসের কথা? দূর বাবা, কাজের সময় আমার এইসব আবার এত বক বক ভালো লাগে না। আহা, শোনোই না। আচ্ছা যা বলার তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। বলছিলাম, বর্ষা তো প্রায় চলেই এলো, তাছাড়া আজকাল তো রোজই বৃষ্টি হচ্ছে, মনে হয় খুব শিগগিরই বন্যা হয়ে যাবে। সত্যি বাবু, সাধে তো আর লোকেরা বলে না মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে। আরে বাবা, সবে তো জ্যৈষ্ঠে শুরু, বর্ষা আসতে অনেক দেরি। না গো, এবারে বৃষ্টির ভাব ভালো না, তাই বলছিলাম বন্যার জন্য যা করার এখনই ব্যবস্থা করা ভালো। তা কি করতে চাও শুনি? বলছিলাম, আমাদের বাঁশঝাড়ে তো বেশ ভালোই বাঁশ আছে,
আচ্ছা, ওটা দিয়ে একটা ঘর বানানো যায় না? তাহলেও বন্যাতেও বেশ ভালোভাবেই থাকা যাবে। কি বললে? সত্যি তোমার বুদ্ধিরও বলিহারি মাইরি। দাও দাও দাও, ছাতাটা দাও, আমি বাজার থেকে ঘুরে আসি। এই বলে সেলিম ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ল। পরদিন সকাল হতেই শুরু হলো তুমুল বৃষ্টি। ও বৌমা, বৌমা, কোথায় গেলে? বৃষ্টির পানিতে তো আমি একদম ভিজে গেলাম গো। কোথায় গেলে তোমরা? এই তো মা, আমি এখানে। কাকে কত করে বললাম আমার একটা ভালো থাকার জায়গা করে দে, কে শোনে কার কথা? এই বয়সে আমি তো তেমন চলাফেরাও করতে পারি না। আসুন মা, আপনি আমার হাতটা শক্ত করে ধরুন, আমি আপনাকে আমার ঘরে নিয়ে যাই। একমাত্র ওই ঘরেই বৃষ্টির পানি তেমন একটা পড়ে না। আহারে বৌমা, তোমার হয়েছে যত জ্বালা। আমি এত ভারী মানুষ, তুমি কি আর একা একা আমায় নিয়ে যেতে পারবে? তা সেলিম কোথায়? ওকে দেখছি না। উনি তো ভোরেই বেরিয়ে গেছে। স্বর্ণা, কোথায় গেলি? একবার এদিকে আয় তো মা। রত্নার ডাকে স্বর্ণা সেখানে এসে বলে, এই তো মা, আমায় ডাকছো? হ্যাঁ রে মা, দাদিকে একটু ধর দেখি। নিন মা, এবার আপনি আমাদের দুজনের হাত ধরে ওই ঘরে চলুন। হ্যাঁ গো দাদি, আমি তো আছি, তোমার একদম চিন্তা নেই, ভয় নেই, আমরা তোমাকে ফেলবো না। পাকা গিন্নি আমার। রত্নার স্বর্ণা মিলে তার শাশুড়িকে নিজের ঘরে নিয়ে গেল। মা, ওমা, ওখানে তুমি কি করছো মা? আহা স্বর্ণা, তুই আবার এখানে আসলি কেন? যা দাদির কাছে গিয়ে বস, এখানে তো তুই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাবি। না মা, আমি তোমার কাছেই থাকি, আমার কিচ্ছু হবে না। মা, এই বাঁশগুলো কাটছো কেন? এগুলো দিয়ে তুমি কি করবে মা? দেখ না রে মা, তোর বাবা কাল কত কষ্ট করে মাঠ থেকে এই ফসলগুলো তুলে এনেছে, কিন্তু বাইরে যা বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে পানি যে কোনো সময় ঘরে ঢুকে পড়বে। তাই তো এই বাঁশগুলো দিয়ে ঘরে একটা মাচা তৈরি করব। ওই মাচাতে একবার ফসলগুলো তুলে রাখতে পারলে আর নষ্ট হওয়ার ভয় নেই। বাহ মা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। দাও, আমিও বাঁশগুলো নিয়ে যাই, তাহলে তোমার সুবিধা হবে। আমাকে অত পাম দিতে হবে না, যা দাদির কাছে গিয়ে বস। না মা, আমি তোমাকে একা ফেলে যাব না, তাছাড়া বৃষ্টিতে ভিজলে তো তোমারও জ্বর হবে। বুঝেছি, তোকে এভাবে সরানো যাবে না। আচ্ছা বেশ, চল বাঁশগুলো ঘরে নিয়ে চল। এই বলে রত্নার স্বর্ণা বাঁশগুলো ঘরে নিয়ে গিয়ে মাচা তৈরি করার কাজে লেগে পড়ল। ওদিকে চায়ের দোকানে আটকে পড়া সেলিম বৃষ্টি দেখে ভীষণ চিন্তায় পড়ে গেল। কি হয়েছে গো সেলিম ভাই, মুখটা অমন দেখাচ্ছে কেন? আর বলো না ভাই, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে তো মনে হচ্ছে আজ বন্যাই হয়ে যাবে। তা যা বলেছ ভাই, এবছর বন্যাটা বোধহয় একটু আগেই চলে এসেছে। হ্যাঁ ভাই, কিন্তু আমার ঘরের যা অবস্থা তাতে তো বন্যা হলেও ঘরের পানি উঠবে। আমার সব ফসল তো ঘরেই রাখা, ওভাবে রাখলে যে সব ফসল নষ্ট হয়ে যাবে। এই বৃষ্টি মাথায় করে বাড়ি ফিরবো তারও সাহস পাচ্ছি না। রাস্তা তো আর কম না, বাড়ি থেকে ছাতাটাও আনিনি। হাই হাই, বলো কি? না ভাই, তোমার আগে ভাগে একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন আর ভেবে কি হবে? কি করে বুঝবো ভাই, কখনো তো এমন হয়নি। কে জানতো বলো তো এই জ্যৈষ্ঠ মাসে এমন বৃষ্টি শুরু হবে? হাই কপাল, না জানি বাড়িতে এখন কি চলছে। তাছাড়া আমার মাও অসুস্থ, আর ঘরের অবস্থাও তেমন ভালো না। না ভাই, এটা তুমি ঠিক করোনি। যাকে এখন আর ভেবে কি হবে? যা হওয়ার তা তো হবেই। না 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 না, সেই কথা বললে তো চলবে না। আমার যা হওয়ার হোক, আমাকে এখনই বাড়ি যেতে হবে। আরে আরে, করো কি? তাই বলে বৃষ্টিতে ভিজে বাড়িতে যাবে? এছাড়া যে আমার হাতে আর কোনো উপায় নেই জলিল ভাই। এই বলে সেলিম বৃষ্টিতে ভিজে হাঁটতে হাঁটতে বাড়িতে রওনা হলো। এ কি গো, তোমার এই অবস্থা কি করে হলো? বৃষ্টিতে তো একদম কাক ভেজা হয়ে গেছো। এই যে বাড়িতে আসতে না আসতেই খেঁজুড়ে আলাপ শুরু। এই সরো তো, ওদিকে আবার মা বোধহয় বৃষ্টির পানিতে মূর্ছা গেল।
এই বলে সেলিম এক দৌড়ে তার মায়ের ঘরে চলে গেল। এ কি, মা কোথায়? মা, ও মা, কোথায় তুমি? সেলিমের ডাকে তার মা পাশের ঘর থেকে উত্তর দিল, খোকা, আমি এই ঘরে, এদিকে আয়। মায়ের ডাকে সেলিম পাশের ঘরে গিয়ে বলল, এ কি মা, তুমি এই ঘরে এলে কি করে? তোমার বুঝি খুব কষ্ট হয়েছে? এই যে সন্ধ্যার মা, এগো, তোমার একদম বুদ্ধি নেই তাই না? আমার মাকে এভাবে কষ্ট দিলে। আহা খোকা, বৌমাকে রাগ করছিস কেন? বৌমার স্বর্ণা মিলেই তো আমাকে এই ঘরে নিয়ে এসেছে। বৌমা না আনলে আমি বোধহয় বৃষ্টির পানিতে ভিজে আজ মরেই যেতাম। হ্যাঁ বাবা, শুধু তাই না, ওই দেখো মা তোমার ফসল বাঁচানোর জন্য বাঁশ দিয়ে মাচাও তৈরি করেছে। সত্যি রে খোকা, তুই কপাল করে একটা লক্ষ্মী বউ পেয়েছিস। বৌমার মাথায় অনেক বুদ্ধি। বৌমা সর্বগুণে গুণান্বিত। মায়ের কথায় সেলিমের চোখে পানি চলে আসলো। সে নিজের ভুল বুঝতে পেরে রত্নাকে বলল, আমাকে ক্ষমা করে দাও গিন্নি। মেয়ে বলে আমি তোমাকে অনেক সময় তাচ্ছিল্য করেছি, কিন্তু আজ বুঝতে পারছি ছেলে কিংবা মেয়ে না, সবাই সমান। শুধু তাই না, আজ বুঝতে পেরেছি আমার চেয়ে তোমার অনেক বেশি বুদ্ধি। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলেছি। কাল যদি আমি তোমার কথা মতো বৃষ্টির আগে বন্যার প্রস্তুতি নিতাম, তাহলে হয়তো আজ এসব হতো না। তুমি ঠিকই বলেছো, এবার বন্যাতে আমরা একটা বাঁশের ঘর বানাবো। বাঁশের ঘর? কি মজা, কি মজা! হ্যাঁ রে মা, বাঁশের ঘর, যেটা বন্যা হলেও পানিতে ডুববে না। আর হ্যাঁ গিন্নি, আজ থেকে আমার মেয়েকে তুমি মাছের মাথাটায় দিও, ওটা ওরই প্রাপ্য। এই বলে সেলিম তার মেয়েকে জড়িয়ে ধরল।